সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে পৃথিবীর যে যেখান থেকে এমজেড মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি মোহাম্মদ জাকারিয়া আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে মিডনাইট ডায়ালগে। দর্শক, যুক্তরাজ্যের লিডস শহর থেকে মধ্যরাতের এই আয়োজনে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি লন্ডনের মেইন স্ট্রিমের প্রখ্যাত আইনজীবী, রেগুলেটরি অ্যান্ড ডিসিপ্লিনারি আইন বিশেষজ্ঞ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক লিগ্যাল কনসালটেন্ট, চার্চ কোর্ট চেম্বারের ব্যারিস্টার জনাব ইসলাম খান। তাকে আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করার মূল উদ্দেশ্য হলো, আপনারা নিশ্চয়ই জানেন, যুক্তরাজ্যে হঠাৎ করেই ছুরিকাঘাতে, রক্তপাত ও পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এমনটা কেন হচ্ছে, করণীয় কি হতে পারে, তা নিয়ে ব্যারিস্টার ইসলামের সাথে আমরা কিছু আইনি পরামর্শ জানতে চাইবো এবং এ থেকে উত্তরণের উপায় কি তার সাথে পরামর্শ করব। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার আইনি বিষয়ে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করব। ব্যারিস্টার ইসলাম খান, আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জাকারিয়া ভাই, শুনতে পারতেছি, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত ভালো আছি। আর বিশেষ করে আপনার সাথে আজকে আপনি আপনার মূল্যবান সময় দিচ্ছেন এমজেড মিডিয়ায়। সেজন্য আপনাকে এমজেড মিডিয়ার পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি যে ব্যারিস্টার ইসলাম খান একজন জনপ্রিয় পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার। পাবলিক ল, রেগুলেটরি অ্যান্ড ডিসিপ্লিনারি ল, চ্যারিটি ও ক্রিমিনাল ল ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ আইনজীবী হিসাবে তিনি কাজ করেন। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নানা চ্যারিটি সংগঠনের আইনি পরামর্শক হিসেবেও তিনি কাজ করে থাকেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক লিগ্যাল অ্যাডভাইজার হিসাবেও তিনি বিনামূল্যে আইনি পরামর্শ দিয়েছেন বেশ কিছুদিন। পেশাদার আইনজীবী হিসাবে তিনি জেনারেল মেডিকেল কাউন্সিল, জিএমসি, সলিসিটর রেগুলেটরি অথরিটি, এসআরএ এবং চ্যারিটি কমিশন সহ নানা সংস্থার সঙ্গেও তিনি জড়িত আছেন। বিখ্যাত কিংস কলেজের পাশাপাশি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে LLM করে 2008 সালে আইনি পেশা শুরু করেন জনপ্রিয় এই ব্যারিস্টার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি, রবিবার রাত 12টায় এমজেড মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মিডনাইট ডায়ালগটি আপনারা সরাসরি দেখতে পাবেন। আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আমন্ত্রিত অতিথির কাছে চলে যাচ্ছি। ব্যারিস্টার ইসলাম খান, আপনি তো অনেক গুণে গুণান্বিত। বিশেষ করে যুক্তরাজ্যের মেইন স্ট্রিমের আইনি পেশায় আপনি অনেক জনপ্রিয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন ব্রিটিশ বাংলাদেশি। আপনি যদি যুক্তরাজ্যে আসা, পড়াশোনা ও ব্যারিস্টার হওয়ার গল্পটা সংক্ষেপে এমজেড মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ জাকারিয়া ভাই। আমি যেটা বলতে চাবো আপনার দর্শককে এবং আপনার অডিয়েন্সকে, প্রথমে হচ্ছে আপনি যে প্রেজ দিচ্ছেন অথবা যে গুণগুলো বলছেন, এইগুলো ওয়ার্দি নাই। আমি ট্রাই করি আমার হার্ড বেস্ট এই কিভাবে লোকজনকে আমাদের কমিউনিটিতে এবং আউটসাইড আর কমিউনিটি কিভাবে সার্ভিস দেওয়া যায়, কিভাবে ওদের কেসগুলো সাপোর্ট করা যায় এবং কিভাবে অবজেক্টিভটা ফুলফিল করা যায়, ওইটাই আমি ট্রাই বেস্ট করি হামলি। আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমি আসলে ছোটবেলায় আসছি মা বাবার সাথেই দেশে। আই ওয়াজ 2 years of age। তারপরে আসার পরে আমরা এই লাঙ্কাশিয়ারে ছিলাম। ওইটা একটা ছোট মোটো একটা ভিলেজ ছিল, রটনস্টল এটাকে বলে। তো কিছুক্ষণ থাকার পরে লন্ডন চলে আসলাম। লন্ডন চলে আসে তারপরে ওই স্লোলি লন্ডনে সেটেল হয়ে গেলাম, লন্ডন ওই বেথনাল গ্রিন এরিয়াতে। আর এই এরিয়াতে আমি মানে দীর্ঘদিন এই এরিয়াতে বসবাস করছি। তারপরে এখানে স্কুল কলেজ এই জয়েন করছিলাম। বাট ইন দ্য মিন টাইম আমার আসলে এই লিগ্যাল প্রফেশনে আসার আগে আমার একটা এই একাডেমিক এডুকেশনে আমার একটা হিউজ গ্যাপ ছিল। ওই গ্যাপটা ছিল নানান পার্সোনাল এবং ফ্যামিলি রিজনের কারণে। তারপরে অনেক দিন পরে এই আমি কেটারিং ইন্ডাস্ট্রিতে ছিলাম। কেটারিং ইন্ডাস্ট্রিতে অনেক দিন কাজ করার পর, প্রায় 8-9 বছর কাজ করার পরে, তারপরে নিজের ব্যবসা ছিল, টেকওয়ে ছিল, রেস্টুরেন্ট ছিল। ওই জায়গা থেকে তারপরে আমি স্লোলি আমি এই ইকুইভ্যালেন্ট
আমার জিসিএসসি এর ইকুইভ্যালেন্ট করার পরে, তারপরে এই লেভেলের ইকুইভ্যালেন্ট করার পরে, তারপরে আমি এই আমার ডিগ্রিটা করা গেলাম, মানে ল ডিগ্রিটা করা পারসিউ করলাম। ইতিমধ্যে এই আমার একটা চাকরি হয়ে গেল ওই ফরেন অফিসে চাকরি হওয়ার পরে ওইটাতে আমি এই পার্ট টাইম স্টাডি করলাম ল ডিগ্রি, আর ফুল টাইম আমার ব্রিটিশ ডিপ্লোম্যাটিক সার্ভিস ফরেন কমনওয়েলথ অফিসে আমি ওই হিউম্যান রাইটস পলিসি ডিপার্টমেন্টে আমি জয়েন করলাম। আর ওই জায়গাতে ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, তারপরে ওরা আমাকে এনকারেজ করছে আমার এই একাডেমিক এডুকেশনে, ফাইন্যান্স করছে। আর ওইটা ফাইন্যান্স করার পরে তারপরে ল ডিগ্রিটা আমি এই পার্ট টাইম শেষ করে বললাম। ল ডিগ্রিটা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এই 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 গ্রেডে আমি পাস করলাম। আমার সবাই আত্মীয় স্বজন যারা আছে, ফ্রেন্ড বন্ধু, সবাই আমাকে এনকারেজ করলো যে ল ডিগ্রি যেহেতু এতটুকু অ্যাডভান্স, তুমি এই ডিগ্রিটা ভালো গ্রেড পাইছো, তো ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু বিকাম আ লয়ার। চিন্তা ভাবনা করলাম, আমার ওয়াইফের সাথেও ডিসকাস করার পরে উনিও আমাকে এই 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 এনকারেজ করলো। এন্ড দেন আমি আসলে অ্যাক্সিডেন্টলি এই যে বার কাউন্সিলে ওর পোর্টালে আমি অ্যাপ্লিকেশন করলাম, জাস্ট অ্যাজ এ চান্স, জাস্ট টু ট্রাই। আলহামদুলিল্লাহ ওইটা অ্যাপ্লিকেশন করার পরে ওই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে আমার। আর ওই সাকসেসফুল হওয়ার পরে মনে করলাম তো যা, বারটা এই ট্রেনিং করার পরে, বিভিসি এটাকে বলে, বার ভোকেশনাল কোর্স, বার করার পরে আমি ওই আবার হয়তো ডিপ্লোম্যাটিক সার্ভিসে আমি চলে যাব, আর ওইটাতে আমার ক্যারিয়ারটা পারসিউ করব। ওই বার ভোকেশনাল কোর্সটাও আমার মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টে আমি পাস করছি। পাস করার পরে অটোমেটিকলি বাই ন্যাচারালি আমার এই ক্যারিয়ারটা অটোমেটিকলি ডাইভার্ট হয়ে গেছে এই সিভিল সার্ভিস থেকে ল প্রফেশনে। তো ওই তারপরে দীর্ঘদিন প্রায় 4 ইয়ার্স আমার ল পাস করার পরে দুইটা রুট আছে। একটা রুট হচ্ছে আপনার সলিসিটর রুট নিতে পারবেন, এটা এসআরএ রেগুলেটেড, আর একটা হচ্ছে বার কাউন্সিল রেগুলেটেড। তো ব্যারিস্টার, বার এট ল ব্যারিস্টার, মানে অ্যাজ এ ব্যারিস্টার আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এই বার এট ল এবং পিপুলিশ যেটা পাওয়া খুবই কঠিন। মনে করেন এই দেশে যদি এই আপনার এই 600টা পোস্ট থাকে অ্যাজ এ পিপল, অ্যাজ এ ট্রেনিং, অ্যাজ এ ইন্টার্নশিপ, কিন্তু ওই 600টা পজিশনের জন্য 3 থেকে 4 হাজার অ্যাপ্লিকেশন পড়ে এভরি ইয়ার, যার কারণে ওই ডিমান্ডটা খুবই হাই আর ভেরি কম্পিটিটিভ। আমি 4 ইয়ার্স অ্যাপ্লিকেশন করছি পিপুলিজের জন্য, 4 বছর। শেষ মধ্যে একেবারে শেষ মধ্যে লাস্ট মোমেন্টে এট দি এন্ড অফ দ্য 4 ইয়ার্স আমি গিভ আপ দিয়ে দিই, মানে আমার মানে বিরক্ত চলে আসে। আমার অ্যাপ্লিকেশনের রিফিউজালটা এত এত thick। আমি মনে করছিলাম যে যদি এই বছর না হয় এন্ড অফ মাই 4th ইয়ার, তাহলে আমি গিভ আপ দিয়ে দিব, আর ওই এনজিও তে অথবা আবার ডিপ্লোম্যাটিক সার্ভিসে আমি চলে যাব। ওইটা ছিল আমার প্ল্যান। আর আলহামদুলিল্লাহ এট দ্য লাস্ট মোমেন্ট আমার লাস্ট অ্যাপ্লিকেশন আমার পিপলিশটা হয়ে গেছে। পিপলিশটা হয়েছিল আমার, এটা চেম্বার ছিল লন্ডনে, চান্সরি লেনে, ওয়ান ইন আ টেম্পল লেন ছিল চেম্বারটা। আমার পিপল মিস্ট্রেস ছিল ম্যারিয়ান স্মালেন, খুবই হেভি ওয়েট ক্রিমিনাল ডিফেন্স লয়ার। আর ওইটা থেকে আমার মানে আমার ল প্র্যাকটিসটা শুরু হয়ে গেল 2010-2011। প্রথমে আমি পাবলিক ল প্র্যাকটিস করছি ইনিশিয়ালি আমার জুনিয়র লেভেলে পাবলিক ল। আর এই পাবলিক ল অ্যাবাউট 7 to 8 ইয়ার্স প্র্যাকটিস করার পরে এরপরে আমি ক্রিমিনাল ডিফেন্স এই এক্সপার্ট টিজে আমি চলে গেলাম। তো এখন আমার মেইন প্র্যাকটিসটা হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স, হেভি ওয়েট ক্রিমিনাল ডিফেন্স, serious crime, fraud, gang violence, possession of offensive weapon. তারপরে recently আমার I have a big case is murder, attempt murder, serious fraud, 35 million pound fraud. তো এইরকম আস্তে আস্তে ওইরকম আমার প্র্যাকটিস এখন মেইনলি ক্রিমিনাল ডিফেন্সে আমি এখন প্র্যাকটিস করছি আর চার্চ কোর্ট চেম্বার্স থেকে। ওইটা আমার আগের চেম্বার, ওইটা এখন মার্জ হয়ে গেছে, একটু বড় চেম্বার হয়ে গেছে। তো ধন্যবাদ। that is my 5 minute career, মানে আমি 5 মিনিটের মধ্যে আপনাকে আমার এক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ধন্যবাদ ব্যারিস্টার ইসলাম খান। আমি বিমোহিত আপনার এই স্টোরিটা শুনে। যদিও আমি ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে শুনেছি, আজকে দর্শকদের সামনে আপনি বিষয়টা বললেন, এটা ইন্সপায়ার হওয়ার মতো। যেমন আপনি গিভ আপ দেন নাই, আপনি বিজনেস থেকে
আপনার প্রফেশনাল লাইফে এবং আপনি অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাকে এই স্থানে নিয়ে এসেছেন। নিজস্ব ব্যবসা ছিল, ওই ব্যবসাটাকে আপনি পিছনে ফেলে আপনি সামনের দিকে চলে আসছেন। হয়তো ব্যবসায় আপনি যেহেতু ট্যালেন্ট মানুষ, ব্যবসায় থাকলেও হয়তো ব্যবসায়িক ভাবেও আপনি সফল হতেন। আপনি নিশ্চয়ই জানেন যুক্তরাজ্যে নাইফ ক্রাইম অর্থাৎ ছুরিকাঘাতে রক্তপাতের ঘটনা ক্রমেই বাড়ছে। অনেক ক্ষেত্রে নাইফ ক্রাইমের ঘটনায় মানুষ মারাও যাচ্ছে। এমনটা কেন হচ্ছে ইসলাম ভাই? কাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে? এবং যারা এই প্রবণতায় জড়াচ্ছে, এটাই জড়ানোর কারণটা কি হতে পারে? মানে এটা তো কেউ ধরেন মায়ের পেট থেকে ক্রাইম শিখে আসে না। এই যে ক্রাইমটা তারা করতেছে, এটা স্টার্টিংটা কিভাবে হচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে আমি শুরু করি। যেটা গুড নিউজ হচ্ছে, নাইফ ক্রাইমটা লাস্ট ইয়ার থেকে অনেক কম। কিভাবে? যেমন 2021-এ ছিল এই ইংল্যান্ড এন্ড ওয়েলসে 55,000 কেসেস। 55,000 ইংল্যান্ড এন্ড ওয়েলস 2021-এ। আমি যেটা বলতেছি, আপ টু জুন 2022 স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে 49,991 কেসেস ইংল্যান্ড এন্ড ওয়েলস নাইফ রিলেটেড ক্রাইম। 2021-এ ছিল 55,000 কেসেস। আর প্রি প্যান্ডেমিক লেভেল তো আরো অনেক বেশি ছিল। ওইটার কারণটা হচ্ছে লোকের মানে লোকজনের কাজ ছিল না, ওই থেফট, বার্গলারি, রবারি ওইগুলো ইনক্রিজ ছিল, মানে বাড়তি ছিল না। এইটার কারণ কি যে এই বছর ড্রপ কেন হয়ে গেল, 2021 থেকে 2022 কেন ড্রপ হয়ে গেল? নাম্বার অফ রিজনস। আমরা পোস্ট প্যান্ডেমিক লোকজন কাজ টাজ চলে গেছে, তারপরে বিজি অ্যাক্টিভিটি ছিল, তারপরে অনেকগুলো লোকজন, ইট ওয়াজ আ বিজি কমার্শিয়াল লাইফ। সো দ্যাট ইজ ওয়ান রিজন। আর সেকেন্ড রিজনটা হচ্ছে এই যে পুলিশ এবং এই যে অথরিটিস এবং অ্যাক্সেসিবিলিটি, ওইটা অনেক ইনক্রিজ এবং ফান্ডিংটা ওরা পেয়েছে পুলিশে, যার কারণে যে ডিটারেন্সটা, যার কারণে স্ট্যাটিস্টিক্সটা একটু কমছে। নট আ লট, অ্যাবাউট 5,000, কিন্তু একটু কমছে। কথাটা হচ্ছে whether it's in the increase or whether it's in the decrease, কথাটা হচ্ছে যে there কেন is হচ্ছে a still issue and it's ইস্যু? still not going away and it's very serious। আমাদের কমিউনিটিতে বলেন আর যে কোনো কমিউনিটিতে বলেন, as a general in society, এটা মারাত্মক একটা জিনিস। কেন হচ্ছে? নাইফ ক্রাইমটা স্পেসিফিক শুধু নাইফ ক্রাইম না, এটা সবসময় একটার জন্য আর একটা ক্রাইমের সাথে জড়িত থাকে। যেমন এই রবারি, যেমন থেফট, অথবা বার্গলারি, অথবা ড্রাগস। সবসময় নাইফ ক্রাইমটা ওই ক্রাইম গুলোতে সাথে সবসময় জড়িত থাকে। রিজন কি না, আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে, আমার প্র্যাকটিসে আমি দেখি তিনটা সিরিয়াস রিজন। একটা হচ্ছে, যেমন মনে করেন যারা নাইফ ক্রাইম অথবা যারা নাইফ পজেস করে সাথে রাখে, ওরা এই ছোটবেলা থেকে ওরা গ্রাউন্ডিংটা অথবা ফ্যামিলি ইউনিটটা অথবা ফ্যামিলি সাপোর্টটা ওরা সবসময় ইমব্যালেন্স থাকে। মনে করেন ওরা প্যারেন্টস এর সাপোর্টটা পায় না বা রাইট প্যারেন্টাল গাইডেন্সটা পায় না। আর আস্তে আস্তে যে সময় ওরা স্কুলে কলেজে আসে, ওরা সবসময় একটা ইনসিকিউর ফিলিং থাকে, তারপরে পিয়ার প্রেসার থাকে। ওরা অনেক সময় আছে ওই 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 পেশা মানে ওই related to peer pressure and also insecurity, they always go into drugs and also street dealing, and to protect themselves they carry knives. That's one issue. The second issue that I see is gang violence. যে আমার এরিয়াতে এই আমিও I have the authority and I'm ruling in my area. মনে করেন আমাদের টাওয়ার হ্যামলেটসে, আমি এসেক্স এ থাকি, কিন্তু টাওয়ার হ্যামলেটসে সবসময় আমরা দেখি যে এক এরিয়া থেকে আরেক এরিয়ার দে ডু নট গেট অন। সবসময় একটা ইস্যু থাকে, ওরা গ্যাং রিলেটেড একটা ইস্যু থাকে, অথবা একটা অথরিটি নিয়ে ইস্যু থাকে, অথবা একটা ড্রাগ রিলেটেড
এরিয়ান ইস্যু থাকে, সো দে ক্যারি নাইফস উইথ দেম এন্ড দেয়ারস অলওয়েজ প্রবলেমস। আর 3 নম্বর ইস্যু যেটা আমি ফেস করি সব সময় ইজ রিসেন্টলি, যেটা আমি মনে করেন বার্মিংহাম একটা বিগ মার্ডার কেস, ড্রাগস, ওই যে ক্যানাবিস ফ্যাক্টরি গুলো যে এখন হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। ক্যানাবিস ফ্যাক্টরি বেশিরভাগ এখন নর্থে দিয়ে আমি দেখতেছি, মনে করেন লিঙ্কনশিয়ার, ডার্বি, গ্রিমসবি, এই ব্র্যাডফোর্ড, এইগুলো এরিয়াতে ওই যে ক্যানাবিস ফ্যাক্টরি গুলো একটা ওয়াইড প্রবলেম না। ওই ক্যানাবিস ফ্যাক্টরি গুলোতে একটা ইস্যু থাকে, ওই যে ডিলার যারা আছে আর যারা বায়ার যারা আছে, কনফ্লিক্ট হয়ে যায় অনেক সময়। এই কনফ্লিক্টের মধ্যে দে হ্যাভ আ লট অফ ইস্যুস টু টেক ওভার দি ক্যানাবিস ফ্যাক্টরি, ইচ গ্যাং ওয়ান্ট দেয়ার ওয়ে। ওইটা হচ্ছে মারাত্মক ইস্যু এখন ওই ক্যানাবিস ফ্যাক্টরি গুলোতে। ওইগুলো এখন অনেক ক্রাইম, নাইফ ক্রাইম ইনক্রিজ করে দিছে। সো আমার এক্সপিরিয়েন্স যেটা রিসেন্টলি যে বার্মিংহামের কেস যেটা করছিলাম, শেফিল্ড থেকে আসছিল বিগ গ্যাং বার্মিংহামের একটা ক্যানাবিস ফ্যাক্টরি একটা গ্যাংকে অ্যাটাক করার জন্য। And this is just one example. এটা একটা এক্সাম্পল, ইট ইজ হ্যাপেনিং এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি। এই যে কোর্টে যে যাই আমাদের ডিফেন্ড করি যে লোকজনকে, এইগুলো বারবার বারবার আসতেছে। এই দিস কাইন্ড অফ সিনারিও ইজ কন্টিনিউয়াসলি কামিং রিপিটেডলি। সো ওইটা হচ্ছে আরেকটা ইস্যু। So these are the three main issues. One is the background and imbalance of children growing up in their youth. The second one is, as I said, drug related or theft related or robbery related. And the third one is gang violence related to area. These are the three main issues as to why knife crime. And of course, the general, it's এখন একটা স্টাইল হয়ে গেছে ইউথের সাথে, যে নাইফটা এখন একটা স্টাইল হয়ে গেছে, যে আমি যদি একটা নাইফ থাকে আমার কাছে, যে আমি বিগ ম্যান। একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়ে গেছে এখন কমিউনিটিতে, আমার কাছে নাইফ থাকে, প্রোটেকশন তো আছেই, বাট আই ফিল লাইক এ বিগ ম্যান। ওইটা হচ্ছে বিগ একটা প্রবলেম। অভিভাবকদের প্রসঙ্গটা এনেছেন যে বাচ্চারা তখনই আপনার পথ ভ্রষ্ট হয় বা লাইনচ্যুত হয় বা ডাইভার্ট যেটাকে বলে অন্যদিকে চলে যায়, যখনই সে লোনলি ফিল করে। বাচ্চা যখন স্কুলে যায়, স্কুল থেকে যখন বাসায় আসে, হ্যাঁ, ইভিনিং টাইমে বা বিকেলে বা সকালে সকালে প্যারেন্টসরা যদি অ্যাটলিস্ট 15-20 মিনিট বা হাফ এন আওয়ার এভরিডে তাদের সাথে একটু সময় স্পেন্ড করে, হ্যাঁ, বাচ্চারা অনেকটা ফ্রেন্ডলি ফিল করে এবং মনে করে যে তার একজন সাপোর্টার আছে, তাকে কেউ গাইড করতেছে। তো আসলে আমাদের কমিউনিটিতে আমরা যেটা ইসলাম ভাই ফলো করছি, যে আমাদের প্যারেন্টসরা অনেক সময় অনেক সাকসেসফুল, ইভেন প্যারেন্টস আছেন ব্যবসায়ী ক্ষেত্রে বলেন, বিভিন্ন পেশাদারী অনেক গার্জিয়ান রয়েছেন। ব্যক্তিগত এবং ব্যবসা এবং চাকরি নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের বাচ্চারা কি করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলাম ভাই বাচ্চা ঘরে আছে কিন্তু সে ক্রাইম করতেছে, কম্পিউটারে বসে ক্রাইম। আমি আরেকটা জিনিস অ্যাড করি আপনার সাথে। আমরা ওই যে অনেক সময় আপনি বলতেছেন আমরা এত ব্যস্ততা থাকি, আমরা জানি না যে বাচ্চারা কি করতেছে। আমাদের কেসগুলোতে যে গ্যাং ভায়োলেন্স রিলেটেড, একসাথে 8 জন 10 জন 9 জন ওই একসাথে তোমার এই প্রিসিডিংস ক্রিমিনাল ক্রাউন কোর্টে এই ট্রায়াল হয়। কিন্তু দেখি কি, যে ওরা টেক্সট মেসেজ, ফোনের টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আগে এগুলো প্ল্যানিং করে ডিসকাস করে ওই ফ্রেন্ড বন্ধুর সাথে, ওইটা হয়ে যায় কনস্পিরেসি। তো অনেক সময় আছে আমরা বুঝি না, ওরা ফোন টোন ইউজ করে, ওরা ওদের পিয়ার এর সাথে ওদের গ্যাংয়ের সাথে অনেক সময় ঘরে বসে বসে প্ল্যান করে ফেলে। তো এখানে কথাটা হচ্ছে, এখানে আমরা কি করতে পারি আসলে, ইটস ভেরি ডিফিকাল্ট এইটা মনিটর করা। এবং বাচ্চাদেরকে আরেকটা ডিফিকাল্টি হচ্ছে, ওদেরকে যদি আপনি বেশি কোয়েশ্চেনিং করেন, তাদের ইন্ডিপেন্ডেন্সটাও হবে না। বাচ্চাদেরকে মানে তাদের সাথে এমন আচরণ করতে হবে বন্ধুসুলভ, মানে অ্যাবসলিউটলি। মনে করেন যে স্কুল থেকে আসার পর যদি ইভেন ইফ ইউ স্পেন্ড 10 মিনিটস, যে আজকে কি মানে স্কুলে অ্যাক্টিভিটিটা কি ছিল, ওয়াজ ইট ইন্টারেস্টিং, ওয়াজ ইট আ গুড ডে, ওয়াজ ইট আ ব্যাড ডে, এই জাস্ট আ 10 মিনিট কনভারসেশন আপনার বাচ্চাকে পজিটিভ একটা মেন্টালিটিতে নিয়ে আসতে পারবেন ইমিডিয়েটলি।
একটা আপলিফট দিতে পারবেন বাচ্চাদেরকে, একটা ক্লোজনেস থাকবে আপনার বাচ্চাদের সাথে। দি আদার থিং, আমি যেটা সবসময় বলি, যে কোনো এই ইনস্টিটিউশন যদি আমি যে আমার ওপিনিয়ন যদি ওরা নিতে চায়, আমি সবসময় বলি যে এই আমরা প্রজেক্ট লোকাল অথরিটি বলেন আর আমাদের এখানে মেয়র অফ লন্ডন বলেন, আমরা ওরা সব সময় ফান্ডিং দেয় এই এই মনে করেন থার্ড সেক্টর অর্গানাইজেশন গুলোতে, হাউ টু প্রিভেন্ট নাইফ ক্রাইম। নাও দ্যাট ইজ গুড, at least মানে সামথিং কিছু কিছু মানে করা হচ্ছে, কিন্তু the thing is I think it should be in primary education from the beginning. One, the consequences of knife crime. Two, if somebody carries a knife, what will happen to his career? And three, how can it damage somebody other's life? ওই তিনটা আমি বলি না, সেকেন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা নাইফ, আমি এখন আসতেছি মানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের দিকে। জি মনে করেন লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলে যে possession of a bladed article or a point, মানে একটা যদি if you possess a bladed article, it doesn't mean a knife, a bladed article হতে পারে একটা পেন নাইফ অথবা একটা স্ক্রু ড্রাইভার হইতে পারে, এটা পয়েন্টেড, বাট ডিপেন্ড করে হাউ ইউর ক্যারিং ইট। ফর এক্সাম্পল, যদি পাবলিক প্লেসে না হয়, মনে করেন আপনার ঘরে থাকে একটা নাইফ, দ্যাটস নট আ ক্রিমিনাল অফেন্স। বাট কোয়েশ্চেন হচ্ছে আপনি স্কুলে যাচ্ছেন, আপনি একটা আপনার সাথে একটা পেন নাইফ অথবা একটা স্ক্রু ড্রাইভার অথবা একটা নাইফ, and you're going to school, what are you doing with that? It's a public place. Now it's very hard যে আপনি একটা ইউথ বলেন, যদি আপনি একটা বিল্ডার থাকেন অথবা কনস্ট্রাকশনে থাকেন, আপনার একটা রিজনেবল এক্সকিউজ থাকবে যে হ্যাঁ আমি এই কনস্ট্রাকশন সাইটে যাচ্ছি, এটা আমার আমার বিল্ডিং এর টুলস। কিন্তু একটা ইউথ কলেজে যাবে অথবা ইউনিভার্সিটিতে যাবে অথবা whatever it is, he does not have a reasonable excuse why he should be carrying a pointed article or a knife. There's no reasonable excuse. Now, immediately, if they are found in a group and they are found arrested with a bladed article, do you know what the consequence is? Immediately, লটা খুবই কঠিন এখন ওরা করছে, আর এটা একটা এখন হচ্ছে ন্যাশনাল একটা পলিসি যে immediately 12 months custody, 12 months prison. নাইফ যদি আপনার উইদাউট লফুল এক্সকিউজ, 12 months custody. Now, 12 month কাস্টাডিটা হচ্ছে না বিগ ইস্যু, আপনি যেতে পারেন, 12 months কাস্টাডি হয়ে গেল, আপনি আসেন, কিন্তু this is a difficult thing for somebody to have a criminal record for the rest of his life. এই রেকর্ডটা সে একটা চাকরি পাবে না, মনে করেন একটা ভালো চাকরিতে যেতে চায় বা একটা ক্যারিয়ার পার্সিউ করতে চায়, লতে, ইঞ্জিনিয়ারিং এ, সায়েন্সে, মেডিকেল লাইনে, সিভিল সার্ভিসে, যে সময় এই রেকর্ডটা থাকবে ওই ক্রিমিনাল রেকর্ডে, ওরা নেবে না ওদেরকে। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। আর এই ইস্যুটা আমাদের কমিটিতে সবসময় আমি বলে থাকি that we have a duty towards our children from the beginning, and the education system also has a responsibility to bring this into primary education as to what is the law, simple language, এবং এটা কনসিকুয়েন্সটা কি হইতে পারে। সো ফ্রম দ্য ভেরি আর্লি এজ ওরা শিখে উঠে যে একটা নাইফ যদি, একটা পয়েন্টেড ব্লেডেড আর্টিকেল যদি আমার সাথে থাকে আর আমি ক্যারি করি এটা উইদাউট রিজনেবল এক্সেস, তাহলে আমার ক্যারিয়ারটা, আমার লাইফটা আমার শেষ হয়ে যাবে। That is a very psychological impact. এইটা আমার মনে হয় এডুকেশন সিস্টেমে আমরা যারা আছি, এডুকেশনে আছি, আমাদের কমিউনিটি লিডার যারা আছে এডুকেশনে, I think they should make a huge loud noises to ensure that this goes into the system. এই ধরনের কোনো প্যারেন্টস বা কোনো অভিভাবক বুঝতে পারে যে তার ছেলে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে গেছে বা হওয়ার সম্ভাবনা ওনারা যদি ফিল করেন, তখন এই ধরনের প্যারেন্টসদেরকে বা গার্জিয়ানদেরকে মানে কি করণীয় যদি একটু পরামর্শ দিতেন। সব এরিয়াতে there's youth centers, and there's also help and support from এটাকে বলে a youth referral community centers, which youth যারা আছে ম্যাজিস্ট্রেট কোর্ট হোক, ক্রাউন কোর্ট, youth থাকলে youth referral order দিয়ে দেয় যে he's a youth, we want to give him a chance, let him go back to the youth rehabilitation center and let them give him some training. So আমি যেটা প্যারেন্টসকে যেটা আমি বলবো আমার opinion, প্রথমে if you face some kind of problems যে আপনার
ছেলেরা বা অথবা মেয়েরা যেটাই হোক না কেন, যে you find that they may be getting involved into crime, is to one, sit down and talk to them, see what's going on. Two, see who his friends are, or friend ki peer ki, to see who they are, or other parents er sathe get together and see if they could sit down and have a chat, a friendly chat. And three, I think when this happened, I think there should be more funding for community centers, local community centers, to enable these youth to go and find activities and get support from youth community workers. Funding is so reduced in community activities, is unbelievable. For example, I remember আমি যে সময় এই সেকেন্ডারি স্কুলে ছিলাম, ইউথ ইউথ প্রজেক্টের জন্য এত ফান্ডিং ছিল ওই সময়, নাইফ ক্রাইমটা আমার এখনো মনে আছে, ইট ওয়াজ ভেরি লিমিটেড ছিল, কিন্তু ভেরি লিমিটেড বিকজ ইউথরা সবসময় অ্যাক্টিভ ছিল। ইউথ কমিউনিটি ওয়ার্কার যারা ছিল, দে ইউজড টু টেক দেম আউট, দে ইউজড টু বি সামওয়্যার ওয়্যার দে ক্যান engage in useful activities and to help them build their self confidence. এটা এখন কিন্তু নাই, ইউথ প্রজেক্ট গুলো, ইউথ ফান্ডিং গুলো এখন চলে গেছে, and that is a big problem. So একটা না, অনেকগুলো issue, but I think two key issue is one, active engagement of the parents from a very young age. Two, education from primary age about the consequences of knife crime. And three, I think we all need to speak to our local councillors, local MPs, as to more funding availability in youth centers. ধন্যবাদ ইসলাম ভাই। যুক্তরাজ্যে আমরা দেখতে পাই যে ডোমেস্টিক ভায়োলেন্স দিন দিন বাড়ছে, বিশেষ করে ডিভোর্সের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। আপনি তো এ নিয়ে অনেক কাজ করেন। প্রথমে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেই ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স একটা ক্যাটাগরি হয়ে গেছে এখন, একটা ক্যাটাগরি, স্পেসিফিক একটা ক্যাটাগরি, যে এই ক্যাটাগরি, ডোমেস্টিক ভায়োলেন্স হ্যাপেন্স ডোমেস্টিকলি ইন দ্য হোম, ঘরের ভিতরে, যার কারণে এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে। কিন্তু লিগালি এটাকে অ্যাসল্ট বলে, লিগালি এটাকে অ্যাসল্ট বলে আন্ডার পাবলিক অর্ডার অফেন্সেস। এটা হচ্ছে ল, পাবলিক অর্ডার অফেন্সেস, এটাকে অ্যাসল্ট বলে। অ্যাসল্ট, আপনি যদি আপনাকে রাস্তার যদি কেউ পেয়ে যদি মনে করেন একটা ধাক্কা মারে অথবা একটা ঘুষি মারে, এটা অ্যাসল্ট হয়, কিন্তু এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয় না, এটাকে বলা হয় অ্যাসল্ট বাই বিটিং। আর ঘরের ভিতরে যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, অথবা যেটা আপনি বলতেছেন শাশুড় শাশুড়ির সাথে অথবা ছেলে মেয়েদের সাথে, এটা ঘরের ভিতরেও এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু লর প্রভিশনটা হচ্ছে একটাই, অ্যাসল্ট, একটাই, হ্যাঁ, অ্যাসল্ট। সেকশন 39 পাবলিক অর্ডার অফেন্স, এটাকে অ্যাসল্ট বলা হয়। কেন হয়? অ্যাসল্টটা বললে পুরো সমাজটা এর ভিতরে চলে আসে, পুরো সমাজটার ভিতরে চলে আসে। তো ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো আলাদা কোনো ইয়ে নাই, এই মনে করেন লিগ্যাল কোনো প্রভিশন নেই, এইটাকে অ্যাসল্ট বলা হয়। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কেন এটাকে বলা হয়? এটা ঘরের ভিতরে, আর এটা একটা সিরিয়াস একটা ইস্যু। আর এই সিরিয়াস ইস্যু না, এই ব্যাকগ্রাউন্ডে পিছন দিকে মনে করেন এই under domestic violence, under the provisions, there's been serious deaths. মনে করেন ওই যে এই কয়েকদিন আগে বেবি পি, that was not only child neglect, but there is domestic violence as well. এই যে বাচ্চাটা মারা গেছে for that reason. So that is also domestic violence, but it comes under assault. But বাচ্চাটার দিকে ওরা ছিল মার্ডার চার্জ আসছিল পরে, but initially প্রথম দিকে primarily it was assault. But why does it happen? আমি আমাদের এই যেগুলো কেস ফেস করি, আমি কি প্রভিশন যেটা দেখতেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং, স্বামী স্ত্রীর মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ডলি যেটা আমি দেখছি, এই সেম লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নাই। 3 নম্বর আমি যেটা দেখছি, যে there's always not time for each other. ওরা বসে as a grown up, as a adult, ওরা বসে আলাপ করতে পারে না, ওরা মিসআন্ডারস্ট্যান্ডিংটা রিকনসাইল করতে পারে না, and there is a lot of stubbornness in each other, and then এটা আউট অফ প্রপোর্শন চলে যাওয়ার পরে, এটা হঠাৎ করে হয় না, স্টেজ বাই স্টেজ, ইয়ার বাই স্টেজ, হইতে 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 এমন একটা পর্যায়ে আসে, and then it blows out of proportion,
হাতাহাতি হয়ে যায়, and that's when it goes out, and that's when domestic violence comes. Now, এইটা হচ্ছে কি ইস্যু, কিন্তু এইটার পরিবর্তে আরেকটা ইস্যু আসতেছে আমাদের কমিউনিটিতে, যেটা আমাদের কমিউনিটি মেম্বারের আসলে এই নলেজও নাই। এইটা হচ্ছে কন্ট্রোলিং এবং কোয়াসিভ বিহেভিয়ার। তো মনে করেন এখন ডোমেস্টিক ভায়োলেন্স থেকে এখন বেশিরভাগ কেস যেটা কোর্টে আসতেছে আমাদের কমিউনিটিতে বলেন কন্ট্রোলিং। আর হ্যাঁ, আর যে কোনো কমিউনিটিতে বলেন, এটাকে বলে কন্ট্রোলিং এবং কোয়াসিভ বিহেভিয়ার। মনে করেন যে কিভাবে কন্ট্রোলিংটা হয়, মনে করেন একটা ছেলে অথবা মেয়ে দেশ থেকে আসলো, সে মাইগ্রেট করলো, ইন্ডিয়া থেকে হোক আর পাকিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, আলবেনিয়া থেকে, যে যে কোনো দেশ থেকে আসুক, আসার পরে এই ওরা তো ইমিডিয়েটলি এই দেশের সিস্টেমটা বুঝে না, ওই সিস্টেমটা ওরা এই বুঝতে বুঝতে অনেক সময় লাগে। আর যার কাছে আসে, যে ফ্যামিলি মেম্বারের সাথে জয়েন করে, দে টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। অ্যাডভান্টেজ হইয়া এই ডাইরেক্টলি অ্যাসল্ট না করে ওই সাইকোলজিক্যালি কন্ট্রোল করে, এবং কন্ট্রোল করে ওকে মানে কোয়ার্স করে, এটা করে ফোর্স করে। দিস ইজ এ বিগ ইস্যু। এটাও ভায়োলেন্সের মধ্যে পড়ে। এটা অ্যাসল্টের মধ্যে পড়ে, কিন্তু ওরা assault-এর এখন মধ্যে। স্পেসিফিক একটা একটা লিগ্যাল প্রভিশন নিয়ে আসছে কন্ট্রোলিং। কারণ আপনার এটা তো অ্যাসল্ট হয় না। মনে করেন আমি যদি আপনাকে কন্ট্রোল করি, মাইন্ড দিয়ে আমি আপনার সাথে অ্যাডভান্টেজ নেই, এটা তো অ্যাসল্ট হয় না। তো অনেক ফ্যামিলি গুলো ওই এইরকম বেঁচে যায়। কিন্তু সাইকোলজিক্যালি যদি আপনি একজনকে কন্ট্রোল করেন, সাইকোলজিক্যালি যদি আপনি ওকে আন্ডারমাইন করেন, ওর যদি যে প্রভিশন ওর উচিত এবং ফেয়ারলি পাওয়া, হলিডে যাওয়া, মনে করেন আমি যদি এই ফর এন এক্সাম্পল আমার ওয়াইফকে, শি হ্যাজ আ রাইট অলসো টু গো ওয়ে, হ্যাভ আ ব্রেক, আর আমি যদি এটা ওকে না বুঝাই, না দেখাই, এবং আই কিপ ইট আন্ডার দ্য টেবল, and আমি ওদেরকে কন্ট্রোল করে যাই যে না, let her do, let me use her, let me use her, এটা কিন্তু অ্যাসল্ট হয় না। দ্যাটস ওয়াই a lot of people survive ওই যে অ্যাসল্ট প্রফেশনে, ওরা প্রসিকিউশন করতে পারে না। কিন্তু কন্ট্রোলিং, এটাকে বলে কন্ট্রোলিং এবং কোসিভ বিহেভিয়ার। এইটা অ্যাসল্ট থেকে আরো মারাত্মক। অ্যাসল্ট থেকে এটা আরো মারাত্মক, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে আরো মারাত্মক। এই কন্ট্রোলিং কোসিভ বিহেভিয়ারটা ভেরি সিরিয়াস, বিকজ এইটা ইট লিডস টু মেন্টাল হেলথ, and mental health leads to a severe pressure on the NHS. কারণ হচ্ছে মেন্টাল হেলথের আপনার তো আপনি জানেন তো স্পেসিফিক কোনো ডায়াগনোসিস নাই। ইট কুড হ্যাপেন এনিওয়ে, any normal people have it, but this is the problem and this is the pressure, and this is what I'm facing now, not domestic violence, more controlling and coercive behavior, a domestic violence এর ব্যানারের আন্ডারে। Sometimes it's very difficult, অনেক difficult to understand as to why this happens, but majority of the time I see that one party is being very unfair to another party and try to take advantage of that, and it happens in big families. Unfortunately, I see in big families এটা কিন্তু অন্য কমিউনিটিতে হয় না। বেশিরভাগ আমি দেখছি, যেটা আমি দেখি, এটা বেশিরভাগ আমাদের এশিয়ান ফ্যামিলিতে হয়। বড় ফ্যামিলিতে সবাই একসাথে থাকে, ইন্ডিপেন্ডেন্স নাই, মনে করেন ফ্যামিলি প্রেশার থাকে, শাশুড় শাশুড়ির কাছ থেকে প্রেশার থাকে, ছেলের অথবা মেয়ের ইনফ্লুয়েন্স থাকে, and this causes a big problem to the individual. শুধু এইটা না, এই যে this is linked to another crime. মনে করেন এই যে ফ্যামিলি যদি এই এই কন্ট্রোলিংটা থাকে, কিন্তু এটা ইম্প্যাক্টটা হয় বাচ্চাদের সাথে। বাচ্চাদের কাছে আপনি সময় দিতে পারবেন না, ওদের সাথে ফ্রেন্ডলি হতে পারবেন না, মা হোক অথবা বাবা হোক। ওরা এই যে ওদের সাথে বসে একটা সুন্দর আলাপ করবে, একটা সুন্দর ঘরের পরিবেশ হবে, it doesn't happen, and this has an impact on the child, and they then grow up with mental health illness, with imbalance in their lives, insecurity. It's a knock-on effect সমস্ত সোসাইটিতে। ভেরি কেয়ারফুলি আমি বলবো, এটা যদি অনেক সময় আছে প্রাইভেট এবং পার্সোনাল পারিবারিক সমস্যাতে অনেক লোকজন they don't want to get involved or interfere. যারা এইটা মনে করেন ভিকটিম হয়, I think immediately they should speak to the local counseling services. I think they should immediately speak to other family members. I think immediately they should speak to relatives
to see if they can resolve this issue. They are facing this. They should not be fighting it. মনে করেন stay silent about it. অনেক সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেক এক্সটেন্ডেড রিলেটিভ যারা আছে, যারা তাকে আই থিঙ্ক দে হ্যাভ এ ডিউটি, তার একটা ডিউটি আছে যে ও আসে শুধু ওই স্বামী স্ত্রীর এইটা রিজলভ করা না এবং সাপোর্ট করা না, বাচ্চাদের উপরে কিভাবে ইম্প্যাক্ট হয় ওইটা ওদেরকে বোঝানো, যে শুধু ইটস নট অনলি ইয়োর ইন্টারেস্ট, এটা শুধু তোমার ইন্টারেস্ট না, এটা যদি কন্টিনিউ হয় তোমার ম্যারিটাল লাইফটা তো ডিফিকাল্ট হবে, তারপরে ফ্যামিলি লাইফটাও ডিফিকাল্ট হবে, বাট মোর ইম্পর্টেন্টলি বাচ্চাদের লাইফটা। ওইটা অনেক সময় আমাদের স্টাবননেস বাই নেচার, আমাদের একটা স্টাবননেস, একটা ইগো চলে আসে, এন্ড উই ফরগেট যে আমাদের আলটিমেট এইম বা অবজেক্টিভটা হচ্ছে আমাদের যে আমরা একটা রোল মডেল আমাদের বাচ্চাদের জন্য। আর আমরা যদি এইটাকে রিজলভ করে এবং গিভ এন্ড টেক না করি, তাহলে বাচ্চাদের উপরে হিউজ ইম্প্যাক্ট হবে। নাও আপনার যে আনসারিং ইয়োর কোয়েশ্চেন, আপনার এই প্রশ্নটা আনসার করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, যে হাউ ক্যান উই প্রোটেক্ট দ্য চিলড্রেন। যদি ডোমেস্টিক ভায়োলেন্স অনেক সময় হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই and to understand যে ডোমেস্টিক ভায়োলেন্স হওয়ার অথবা কন্ট্রোলিং কোয়ার্সিভ বিহেভিয়ার হওয়ার ইজ ভেরি ডিফিকাল্ট সামটাইমস টু আন্ডারস্ট্যান্ড। আমার কথাটা হচ্ছে যে people who are a victim of domestic violence, they should have more opportunities to speak to somebody. It could be a local council or a counselor's a clinic. Say, look, this is the situation that I am in. Can you signpost me to where I can get help and support? Local mediation service. যেমন আমাদের এই টার হামলেটসে অথবা এই নিউ হামে there are mediation services. অনেক সময় আছে ওইটা হচ্ছে এই নন পলিটিক্যাল থাকে এবং নন চার্জেবল থাকে। আপনি গিয়ে you can speak to them and they try to help and support and come and give advice and try and see if they can reconcile all the parties. So that again I think needs to be available. এখানে মেয়ে গ্রাজুয়েশন করেছে, লেখাপড়া করেছে, দেশে ভাতিজা ভাগনা বা এই ধরনের রয়েছে যে পড়ালেখা পর্যন্ত করে নাই, সময় নষ্ট করেছে দেশে। এই মেয়েটাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে ওই ছেলেটার জীবনের একটা উপায় বের করে দেওয়া। এই যে একটা আত্মঘাতী কাজ করা হলো, যে প্যারেন্টসরা নিজের অভিভাবকরা যে নিজের বাচ্চার সাথে যে একটা আত্মঘাতী কাজ আমরা করলাম। আমার মনে হয় অনেক আপনার দর্শক অনেকরা আমার সাথে এগ্রি করবে না, কিন্তু এই দেশের গভর্নমেন্ট যেটা চিন্তা করছিল যে এই ইস্যুটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, ওরা 18,600 ওই যে ইনকাম লেভেলটা আনছিল। 18,600 ইনকাম লেভেলটা আনার পরে ওই যে ইস্যু যেটা এখন এই যে এডুকেটেড একটা মেয়ে হোক ছেলে হোক দেশে গিয়ে আনএডুকেটেড একটা ছেলের সাথে বিবাহিত হয়েছে বা যেটা হয় না কেন, ওইটাকে রিডিউস করে ফেলছে। এই সিচুয়েশনে আমাদের যে দেশের যে এই হিস্টোরিক্যালি যে ব্যাকগ্রাউন্ড চেক, যেটা আগের মতো যে কোন পরিবার থেকে আসছে, কিভাবে হয় কিভাবে না হয়, অলওয়েজ আমি যেটা বলবো যে ব্যাকগ্রাউন্ডটা চেক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আমরা যারা এইভাবে সিচুয়েশন মানে বিয়েগুলো হয়, আমরা পরে কিন্তু ফ্যামিলি যারা আছি আমরা কিন্তু ওদের লোক ছেড়ে দিই, and that's a big problem. এটা সবচেয়ে দুঃখজনক। জি, লোক ছেড়ে দেয়, বিয়ে শাদী হয়ে গেল, আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ড করি যে হ্যাঁ ওর লেখাপড়া হয়তো একটু কম, এই মেয়েটার লেখাপড়া একটু বেশি, ওরা অ্যাডজাস্ট হয়তো ডিফিকাল্ট হবে, সময় লাগবে আন্ডারস্ট্যান্ডিংটা হইতে, কিন্তু আমরা এইটা মনে করি যে ফ্যামিলির যে দায়িত্ব, যেটা বিয়াটা দিয়ে দিলে আমাদের দায়িত্বটা শেষ হয়ে গেল। না, আমাদের রেসপন্সিবিলিটিটা যারা আত্মীয় স্বজন যারা আছি ওদের রেসপন্সিবিলিটি আসলে বেড়ে যায়। ওরা ফেয়ারলি, আমার মনে হয়, আমার অপিনিয়নে ওরা ফেয়ারলি এটা দেখা, ওরা ফেয়ারলি অবজেক্টিভলি ওদেরকে সাপোর্ট করা, যদি হয়ে যায় এইরকম, যদি হয়ে যায় অবজেক্টিভলি ওদেরকে সাপোর্ট করে যেভাবে ওইটা মিনিমাইজ করা যায়, যেভাবে ওদেরকে সাপোর্ট দিয়ে ফ্যামিলি লাইফটা কন্টিনিউ করা যায়, ওইভাবে আমার মনে হয় ইজ দ্য বেস্ট ওয়ে ফরওয়ার্ড। নাও সেকেন্ড ইস্যু যেটা আপনি বলছেন যে এই সিচুয়েশনে এখন যেহেতু যদি কম থাকে, এই সিচুয়েশনে কি করা যায়? ফার্স্টলি যেমন মনে করেন কোন কমিউনিটিতে আছে ওইটা
একটা অনার ক্রাইম হয়ে যায়, যে যদি আমার মেয়েকে আমি বলছি যে অমুকের কাছে দেব বা তমুকের কাছে দেব। এই বেশিরভাগ দেখা যায় যে পাকিস্তানি কমিউনিটিতে এটা বেশি হয়, যে আমি কথা দিয়ে দিছি আমার মেয়েকে বিয়া দিব অথবা আমার ছেলেকে বিয়া দিব। ওই অনার ক্রাইমটা ভেরি সিরিয়াস। ওই অনার ক্রাইমটা, ওর অনারটা রাখার জন্য they fulfill that agreement or they fulfill that objective or that understanding। ওইদিকে ওই এইগুলো বিয়েতে বেশিরভাগ এই প্রবলেমটা আসে। আমাদের কমিটিতে এখন কম, কারণ ছেলে মেয়েদের ওরা ওরা এখন আমি দেখছি যে ওরা দেশে যাচ্ছে না, ওরা they want somebody from the UK, and to marry from the UK and to have a similar kind of common ground। আমি আমি দেখতেছি এখন। তো তারপরেও এই সিমিলার কাইন্ড অফ কমন গ্রাউন্ডেও এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা চলে আসতে পারে এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স গুলো আসতে, কন্ট্রোলিং কেওসিভ বিহেভিয়ার চলে আসে, যেটা ইম্পর্টেন্ট। আমি দেখতেছি অনেক সময় আছে, মনে করেন একটা স্বামী স্ত্রীর মাঝে একটা ঝগড়া হলো, অনেক সময় আছে অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট এটাকে বলে, যে ইমিডিয়েটলি যে রিয়াকশনটা, হয়তো ওরা আর্গুমেন্ট করছে, ফেয়ারলি একটা আর্গুমেন্ট হয়েছে ওদের সাথে, কিন্তু স্বামীর অথবা স্ত্রীর ওরা ওই যে মানে ওরা অ্যাঙ্গারটা অথবা গুসাটা এমন চলে আসে, ওরা চিন্তা না করে ইমিডিয়েটলি পুলিশকে ডেকে। পুলিশকে ডাকার পরে পুলিশ আসে, পুলিশের তো একটা ডিউটি হচ্ছে যদি কোনো এরকম এই আর্গুমেন্ট হয় অথবা অ্যাসল্ট হয়, অ্যারেস্ট করে নেওয়া এক পার্টিকে। ওই তারপরে পুলিশের তার চার্জটা শুরু করতে হবে, কোর্টে নিয়ে যেতে হবে। কিন্তু তারপরে দুই একদিন পরে ওই যারা মনে করেন ভিকটিম, ওরা চিন্তা করে আসলে তো আমরা আর্গুমেন্টটা করছি ওইটা তো এইরকম সিরিয়াস না, আমি কেন পুলিশকে ডাকলাম, এটা আসলে আমার ঠিক হয়েছে না। and then they go and withdraw। পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিয়ে একটা ডিফিকাল্ট পজিশনে গিয়ে ওরা উইথড্র করে স্টেটমেন্ট, পুলিশে উইথড্র করতে দেয় না, তারপরে পুলিশে থ্রেটেন করে, এনিওয়ে হোয়াট এভার ইট ইজ, ওরা উইথড্র করে দেয়, তারপরে কেসটা শেষ হয়ে যায়। তো এইরকম অনেক সময় আছে আমাদের কমিউনিটি, এই মিসআন্ডারস্ট্যান্ডিং এ অথবা এই অ্যাঙ্গারের মধ্যে টেম্পারটা লুজ করার পরে ইমিডিয়েটলি পুলিশটা রেখে পুলিশে আসার পর এঙ্গেজ হয়ে যায়, দেন ইট বিকামস আ ডিফিকাল্ট সিচুয়েশন which shouldn't have happened in the first place। আরেকটা হচ্ছে ওই যে কন্ট্রোলিং কোয়াসিভ বিহেভিয়ার, যেটা ওই অনেক সময় ফ্যামিলিরা প্রেসার দেয় ব্যাকগ্রাউন্ড থেকে, যে তুমি কমপ্লেন একটা দিছো, ক্যান ইউ প্লিজ নাও উইথড্র দ্যাট, আমরা একটা বসে এটা রিজলভ করবো। তো আমার কথাটা হচ্ছে ওই সময় কেন, ক্যান ইউ নট আগে সি না, বিফোর, আগে, কেন হ্যাঁ আগে না? হ্যাঁ, আগে নাই কেন, ওয়াই কান্ট ইউ সিট ডাউন বিফোর হ্যান্ড এন্ড ট্রাই এন্ড রিজলভ দ্যাট? ইফ they if family members sit down before that, আগে যদি এটা করা হয়, তাহলে it won't reach that level, and that is very important to everybody। I think before, when you see one little issue, try and resolve it, try and support that family, try and support that couple, so it doesn't reach a peak where it becomes very serious। যদি কোনো মেয়ে ভিসা, স্টুডেন্ট ভিসা পায়, অন্য একটা ছেলেকে স্বামী বানিয়ে বা স্ত্রী বানিয়ে এদেশে নিয়ে আসছে, তো এইটা এটা তো সামাজিক একটা বড় ধরনের অপরাধ। মানে এটা যদিও একজন এদেশে চলে আসলো তার জীবনের একটা, কিন্তু এই এই পদ্ধতি, এই নিয়মটা তো একটা সামাজিক ব্যাধি। এটার ভবিষ্যতে অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট আসবে আমাদের সমাজে। তো জি। এটাকে আপনি কিভাবে দেখছেন, এবং যারাই এই সব অপরাধ চক্রের সাথে জড়িত, বা যে প্রতিষ্ঠানগুলো, অনেক প্রতিষ্ঠানও রয়েছে, অনেক আইনি পরামর্শকও রয়েছেন, এইসব বিষয় ইনভলভ রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে মানে আপনার যদি কিছু বলেন আর কি। মনে করেন এই এই যেটা আপনি বলছেন যে ডিপেন্ডেন্ট ভিসা অনেক সময় আছে টাকা পয়সা নিয়ে ওই ওরা ডিপেন্ডেন্ট করে অ্যাপ্লিকেশন করে, তারপরে অনেক সময় আছে এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে এখানে আসার পর লাইফটা ড্যামেজ হয়ে যায়। এই দেশে যদি না এরকম হইতো, তাহলে এটাকে বলা হইতো যে মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্রড, ভেরি সিম্পল, মিসরিপ্রেজেন্টেশন ফ্রড, এটা একটা ক্রিমিনাল অফেন্স হইতো। কিন্তু ব্রিটিশ সরকারের তো আর এই জুরিসডিকশন নাই যে বাংলাদেশের আইনটা রেগুলেট করা, ওরা তো এটা করতে পারবে না। কিন্তু যেটা করতে পারবে, ওরা ইমিগ্রেশন লটাকে আরো টাইট করবে। যেমন জি, যেমন মনে করেন এই যে সময় আগের যে স্টুডেন্ট বেস ছিল, আগে তো টিআর 4 ছিল না, আগে তো স্টুডেন্ট ভিসা ছিল, এখন তো টিআর 4 এটার নাম। স্টুডেন্ট ভিসা যে সময় ছিল, রাইট অফ অ্যাপিল ছিল, যদি একটা ডকুমেন্ট মিসিং থাকতো অথবা একটা এই ফাইন্যান্সিয়াল একটা এলিমেন্ট যদি কম থাকতো, তাহলে রাইট অফ অ্যাপিল দিয়ে দিত। এইটা
অ্যাপিল করার পরে এই ডকুমেন্টারি এভিডেন্সটা দেওয়ার পরে অ্যাপিলটা সাকসেসফুল হয়ে যেত। কিন্তু এত অ্যাবিউজ হয়েছে এই ইনস্টিটিউশন গুলোতে স্টুডেন্ট ভিসাতে, ওরা মনে করলো যে না, আমরা এক কাজ করি, রাইট অফ অ্যাপিলটা তুলেই দেই। সো এইটা এটা আমাদের কমিউনিটিতে হিউজ একটা ইম্প্যাক্ট হবে। ফার্স্টলি, এখন যেহেতু ওরা আইডেন্টিফাই করা শুরু করে দিছে যে দিস ইজ দি অ্যাবিউজ দ্যাট ইজ হ্যাপেনিং উইদিন দ্য স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি অন ডিপেন্ডেন্ট ভিসা, আমরা এক কাজ করি, আমরা বন্ধ করে দেই। শুধু এইটা বন্ধ করব না, আমরা স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিটাকেও আমরা টিআর 4 কে রিস্ট্রিক্ট করে ফেলি। তো এটা লাভ হইলো কার? আমাদের না, সরি, এই তাদের না, আমাদের। এই ডিফিকাল্ট আমাদের কমিউনিটি, আমাদের বাংলাদেশের এই যে স্টুডেন্ট যারা জেনুইন আছে, ওরা সবার উপরে এই ইম্প্যাক্টটা হবে। ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, যার যার কারণে আমার মনে হয় আমাদের দেশে যারা এজেন্ট গুলো আছে অথবা স্টুডেন্ট এজেন্ট যারা আছে, ওরা যদি বিজনেসে থাকতে চায়, ওরা জেনুইনলি একটা বিজনেসে থাকতে চায়, আমার মনে হয় ফ্রম দি প্রাইমারি সোর্স ওরা এটা আইডেন্টিফাই করতে হবে এবং এই মেসেজটা ওরা দিতে হবে যে এই শিফটিংটা ওরা করতে হবে, আর নাইলে ওরা দে উইল বি আউট অফ বিজনেস। এবং প্যারেন্টসদের উদ্দেশ্যে আপনি যাদের বাচ্চাদেরকে ওনারা এইসব বিষয় ইনভলভ করছেন, হ্যাঁ, এটাতে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ। আমার কাছে আমারও আত্মীয় স্বজন অনেক ফোন করে যে এইরকম এই একটা ছেলে এই স্টুডেন্ট ভিসাতে যাচ্ছে, আপনি কি মনে করেন? আমরা মনে করছি এখন বিয়ার শাদী দিয়ে দিব, আর ইনশাল্লাহ একদিন হয়তো মেয়েটা যাবে অথবা ছেলেটা যাবে, আপনার ওপিনিয়নটা কি, এটা কি ভালো হবে? ওই রকম আমার কাছে অনেক ফোন আসে বাংলাদেশ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে। আমার একটাই মেসেজ থাকে ওদের কাছে, দেখো, আপনার মেয়েকে যে আপনি বিয়ে অথবা ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন, আপনি বিয়ের জন্য দিন। সে যে লন্ডন আসবে কয়েকদিন পরে, এই আশা নিয়ে আর আপনি দেবেন না, কারণ এটা গ্যারান্টিড না অথবা কোনো সার্টেনটি না। আপনি বিয়েটা দিতে হবে যে জেনুইনলি একটা ছেলে, ভালো ছেলের কাছে আমি দিচ্ছি, ওই সংসার সংসার মানে ফ্যামিলি লাইফটা করবে, ওই নিয়ত তৈরি করবে। এটা হচ্ছে প্রথম এই উদ্দেশ্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, একটা ছেলে যদি এই দেশে আসে স্টুডেন্ট ভিসায়, সে এই দেশে আসার পরে মনে করেন একটা কলেজের জন্য সে লেখাপড়া করে, মিনিমাম মিনিমাম 8 to 15,000 পাউন্ড বছরে ফিস দিতে হয়। ইট ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেকেন্ডলি, সে একটা ঘর ভাড়া করে থাকতে হবে। এইটা মিনিমাম যদি লন্ডন থাকে তাহলে তো অনেক বেশি, আপনার 1,000-1,200 পাউন্ডের নিচে থাকবে না। যদি আপনার নর্থে দিয়ে থাকে তাহলে ওই 500 to 800 পাউন্ড সে মাসে দিতে হবে। তারপরে তার লিমিটেড কাজের রাইট থাকবে। সে কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে না, তার একটা লিমিটেড কাজের টাইম থাকবে। সে এইগুলো করার পরে তার ওয়াইফকে অথবা তার হাজবেন্ডকে নিয়ে এই দেশে আসার পরে ওরা কি মেনটেন করতে পারবে? ওরা কি সাস্টেইন করতে পারবে? ওইগুলো চিন্তা ভাবনা করে ওই প্যারেন্টস গুলো এটা চিন্তা করতে হবে ভেরি সিরিয়াসলি, যে এইগুলো মেনটেন করার পরে তাকে নিজে মেনটেন করতে হবে, তার এই ফ্যামিলি মেম্বারকে মেনটেন করতে হবে। ওরা কি চলতে পারবে? ওরা ডিফিকাল্টি ফেস করবে? যদি ডিফিকাল্টি ফেস করে তাহলে ওদের কি হবে? ওরা ফ্যামিলি লাইফে প্রবলেম আসবে, ডোমেস্টিক ভায়োলেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং, দিস ইস্যুস উইল কাম। লাইফটা নষ্ট হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, আলটিমেটলি। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাডাল্ট আছে, যারা গার্জিয়ান আছে, ওরা এই বিষয়টা ওরা চিন্তা করে এটা সামনে রাখে ডিসিশনটা করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ঘন্টাব্যাপী সময় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ইসলাম খানের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলেন। তিনি যুক্তরাজ্যের পারিবারিক সহিংসতা, ছুরিকাঘাতে, রক্তপাত, রেগুলেটরি ও ডিসিপ্লিনারি ল, পাবলিক ল, চ্যারিটি ও ক্রিমিনাল ল ইত্যাদি বিষয়ে বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। একই সঙ্গে অপরাধ প্রবণতা রোধে করণীয় কি তারও কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তিনি। আমরা আশা করছি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা তার এই আলোচনা থেকে উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এত ব্যস্ততার মধ্যেও আজকে আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার ইসলাম ভাই এমজেড মিডিয়াকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে এমজেড মিডিয়া মিডনাইট ডায়ালগে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা
সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Dr. Yunus, who has received the Nobel Peace Prize. একটি সাফল্যের গল্প বদলে দিতে পারে আপনার জীবন। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি ধরা মানে পরিবর্তন অনিবার্য। বাংলাদেশ। আমরা বলি রাজনীতির কথা, সমাজ এবং অর্থনীতির কিংবা শিক্ষা উঠে আসে আমাদের আলোচনায়। আমরা বলি মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের কথা, কোনো নির্দিষ্ট জনপদ বা জনগোষ্ঠী নয়। বিশ্বমঞ্চের আলোচিত ঘটনার চুলচেরা বিশ্লেষণে তৈরি আমরা মিডনাইট ডায়ালগ দেখবেন প্রতি রবিবার লন্ডন সময় রাত 12টায়, শুধুমাত্র এমজেড মিডিয়া ফেসবুক পেজে। ফলো এবং লাইক দিয়ে সংযুক্ত থাকুন এমজেড মিডিয়ার সাথে।